ফিরোজ মিয়া সরকারি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের স্বাগতম জানাচ্ছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হিমাদ্রি কুমার ভৌমিক, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ফিরোজ মিয়া সরকারি কলেজ। গত ক্লাসে এটা হলো অংশীদারি ব্যবসার আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমাদের অনলাইন যে কার্যক্রম সেটা প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের জন্য সেটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা, গঠন এবং অংশীদারের প্রকার। আর আজকে আলোচনার জন্য আমি যেটা চিন্তা করছি, এখন আলোচনা করব অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। যাক, বৈশিষ্ট্যটা আলোচনা করার আগে আমি আলোচনা করব সংজ্ঞা। সংজ্ঞা তো আমরা জানি যে পূর্ব ক্লাসের কিছুটা রিক্যাপ করে সেটা হলো দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে যে সংগঠন গড়ে তুলেন তাকে অংশীদারি ব্যবসা বলে বা সংগঠন বলে। আবার বাংলাদেশ প্রচলিত 1932 সালের ভারতীয় অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে সকলের দ্বারা, সকলের পক্ষে অথবা একজনের দ্বারা পরিচালিত মুনাফা বন্টনের নিমিত্তে অংশীদারদের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তাকে বলে, তাদের এই সম্পর্ককে বলে অংশীদারিত্বের সম্পর্ক। আর ব্যবসাকে সম্মিলিতভাবে বলা হয় অংশীদারি ব্যবসা বা সংগঠন। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যটা আলোচনা করার আগে আমরা দেখব বৈশিষ্ট্যটা কি। প্রত্যেকে একটা জিনিসের বৈশিষ্ট্য থাকে, যেমন এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য আছে, বা অংশীদারি ব্যবসার আছে, কোম্পানি সংগঠনের আছে। যে বৈশিষ্ট্যগুলা বা সক্রিয়তাগুলা একটা থেকে আরেকটাকে পৃথক করে। তাই আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। আমরা 1932 সালের অংশীদারি ব্যবসার যেটা সংজ্ঞা আছে 4 ধারা সেটা, এবং বিশিষ্ট সংগঠন বিশেষজ্ঞদের মতামত এবং এই বিষয়ে বিভিন্ন মামলা রায় থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি তা আজকে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে চাই, চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্ক অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যখন চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের নিমিত্তে কোনো সংগঠন করে তখন থেকে কিন্তু অংশীদারি ব্যবসার কি হয়, উৎপত্তি হয়। তাহলে আমরা বলতে পারি যে অংশীদারি ব্যবসার শুরু থেকেই চুক্তিবদ্ধ সম্পর্ক বিদ্যমান থাকে। এই কারণে অংশীদারি ব্যবসার 5 ধারাতে বলা আছে, দ্য রিলেশন অফ পার্টনারশিপ বিজনেস অ্যারাইজেস ফ্রম কন্ট্রাক্ট, নট ফ্রম সোশ্যাল স্ট্যাটাস। অর্থাৎ চুক্তি হতে অংশীদারি ব্যবসা সৃষ্টি সামাজিক মর্যাদা থেকে নয়। দ্বিতীয় পয়েন্টটা যেটা আলোচনা করব, সদস্য সংখ্যা। কি আলোচনা করব? সদস্য সংখ্যা বা একাধিক সদস্য। আমরা জানি এক মালিকানা আমাদের ব্যবসার ক্রমোন্নতির যুগে যে যতগুলা ব্যবসা সংগঠন সৃষ্টি হয়, প্রারম্ভে ছিল যার নেতৃত্ব দিয়েছিল এক মালিকানা সংগঠন। এক মালিকানা সংগঠনের যে সমস্যাগুলো ছিল তার উত্তরণের থেকে যে সেটা আবির্ভূত হয় সেটা হলো অংশীদারি ব্যবসা। অর্থাৎ এক মালিকানা ব্যবসার সীমাবদ্ধতা ছিল, যেমন মূলধনের সীমাবদ্ধতা, দক্ষতা বা পরিচালনার সীমাবদ্ধতা। তার দূরীকল্পে আসলো কি অংশীদারি সংগঠন বা ব্যবসা। এখানে অংশীদারি সংগঠনের সদস্য সংখ্যা কত হবে? আমরা জানি যে কমপক্ষে 2 জন সদস্য। তাহলে আমাদের বাংলাদেশে যে প্রচলিত 1932 সালের অংশীদারি সংগঠন আছে তাতে উল্লেখ আছে কমপক্ষে 2 জন, কিন্তু তাতে কিন্তু সেই ব্যাপারে কিছু বলা নাই। তবে বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনের 4 ধারা বলা হয়েছে অংশীদারি সংগঠনের সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন হবে। আর সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ হবে কতজন? 20 জন। আর ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে ন্যূনতম হবে 2 জন এবং সর্বোচ্চ 10 জন।
আমরা এখন আলোচনা করব যে আমাদের তৃতীয় যে আলোচনা সেটা করব এখন, সেটা হলো যে আইনসম্মত উদ্দেশ্য। আইনসম্মত উদ্দেশ্য, আইনসম্মত উদ্দেশ্য। অর্থাৎ কেউ যখন কোনো উদ্দেশ্যকে নিয়ে এগিয়ে যায়, হ্যাঁ, তাই সেই উদ্দেশ্যটা অবশ্যই আইনসম্মত হতে হবে। যেমন ব্যবসা সংগঠন করলাম আমরা 2 বা ততোধিক ব্যক্তি নিয়ে, সেটা যদি আইনের দৃষ্টিতে বৈধ না হয়, সেক্ষেত্রে এটা কি এই দেশে আমরা করতে পারবো না। এই কারণে বলা হয়েছে যে আমরা চুক্তিবদ্ধ হলেই হবে না, আইন বিরোধী, দেশ বিরোধী কোনো বিষয় নিয়ে যদি আমরা ব্যবসা সংগঠন করি, তাহলে কি হবে? তাহলে এটা অংশীদারি ব্যবসা হিসেবে বিবেচিত হবে না। লাভ লোকসান বন্টন 4 নাম্বার পয়েন্ট যেটা ছিল, সেটা হলো 4 নাম্বার পয়েন্ট হলো লাভ লোকসান বন্টন। লাভ লোকসান বন্টন সম্পর্কে আমরা জানি চুক্তিতে উল্লেখ থাকবে লাভ লোকসান কিভাবে বন্টন করা হয়। অর্থাৎ আমরা দেখা গেল ক খ গ 20,000 20,000 এবং 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে এবং প্রত্যেকে 3-2-1 অনুপাতে মুনাফা বন্টন করে। এইভাবে কিন্তু চুক্তির বিষয়টা আমরা যখন অংশীদারি বিষয় যে অঙ্কগুলা করা হয়েছিল বিভিন্ন ক্লাসে, সেগুলোর ভিতরে ইন্টারে বিশেষ করে এগুলো উল্লেখ থাকে এইভাবে। কিন্তু অংশীদারি চুক্তিপত্র মধ্যে কিন্তু কি থাকে, সেটা উল্লেখ থাকে, হ্যাঁ, কিভাবে মুনাফা বন্টন করবে। যদি সে চুক্তিতে যেটা উল্লেখ থাকে সেই অনুযায়ী মুনাফা বন্টিত হবে। আর যদি চুক্তিতে উল্লেখ না থাকে, সেক্ষেত্রে 1932 সালের অংশীদারি আইনের 13 খ ধারা অনুযায়ী প্রত্যেকে সমান অনুপাতে মুনাফা বন্টন করবে। অর্থাৎ কিভাবে সমান অনুপাতে বন্টন করবে? দেখা গেল আমাদের ব্যবসা সংগঠনে 3 জন আছে, অংশীদারি আছে, করিম, রহিম, হাসান। সেই ক্ষেত্রে কি হবে? প্রত্যেকে 1:1:1 অনুপাতে মুনাফা বন্টন করবে। আবার 2 জন অংশীদারি ব্যবসা থাকবে, যেমন সাদা এবং নীল 2 জন অংশীদার, সেক্ষেত্রে সাদা 1 পাবে, মোটে টোটালের 50%, আর বাকি অপরজন পাবে আরো বাকি 50%। পরবর্তী পয়েন্ট হলো সম্মিলিত প্রচেষ্টা। সম্মিলিত প্রচেষ্টা। পরবর্তীটা হলো, আচ্ছা, এটা হলো সম্মিলিত প্রচেষ্টা মানে, অর্থাৎ অংশীদারি সংগঠন যেটা হয়, এটা একটা কথা বলা আছে, আমরা 1932 সালের অংশীদারি আইনে 4 ধারে বলা হয়েছে, সকলের দ্বারা, সকলের পক্ষে, একজনের দ্বারা। অর্থাৎ এখানে সকলের পক্ষে সকলে অথবা সকলের পক্ষে একজন এই যৌথভাবে এই সংগঠনটা পরিচালনা করে থাকে। তাহলে এটা দেখা যায় যে ব্যবসা সংক্রান্ত কোনো কাজের জন্য আমরা প্রত্যেক অংশীদারি কিন্তু এখানে দায়বদ্ধ থাকে, অর্থাৎ সকলের তরে একসাথে কাজ করে, হ্যাঁ। এই কারণে বলা হয়েছে এখানে সম্মিলিত প্রচেষ্টা লক্ষ্য করা যায়। আচ্ছা, আরেকটা পয়েন্ট হলো অংশীদারদের যোগ্যতা। আরেকটা পয়েন্ট হলো 6 নাম্বার পয়েন্ট, অংশীদারদের যোগ্যতা। অংশীদারদের যোগ্যতা অর্থাৎ কারা অংশীদারি সংগঠন করতে পারবে বা অংশীদারি কারবার বা ব্যবসা করতে পারে? যাদের বয়স 18 বছর এবং যারা সুস্থ, হ্যাঁ, তারাই কেবলমাত্র অংশীদারি সংগঠনে কি করতে পারবে, কি যোগ্যতা রাখে, অংশীদার হওয়ার যোগ্যতা রাখে। আর তাহলে আমরা দেখি 1872 সালে চুক্তি আইন অনুযায়ী, হ্যাঁ, সম্ভবত 11 ধারা, আমার ঠিক মনে হচ্ছে না, 11 ধারা অনুযায়ী কি বলা আছে, এখানে বলা আছে কারা যোগ্যতা রাখে অংশীদার হওয়ার, কারা পারে না। অর্থাৎ পাগল, জড়বুদ্ধি সম্পন্ন, মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন লোক, নাবালক তারা। অর্থাৎ নাবালক কারা? যাদের বয়স 18 বছর হয়নি, হ্যাঁ, তারা অংশীদারি ব্যবসায় কি সদস্য হতে পারবে না। তবে কিছুটা ব্যতিক্রম আছে। কেউ যদি মারা যায়, তার যদি উত্তরাধিকার কোনো নাবালক থাকে, সকলের সম্মতিক্রমে তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা যেতে পারে। সেক্ষেত্রে ওই অংশীদার ব্যবসাকে বলা হবে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সেক্ষেত্রে কি বলা হবে? সেই অংশীদারি ব্যবসাকে বলা হবে
কি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সহজ গঠন, 7 নম্বর হলো সহজ গঠন। সহজ গঠন, সহজ গঠন। এখানে এই ব্যবসা অন্যান্য ব্যবসা থেকে, যেমন কোম্পানি সংগঠন, সমবায় সমিতি, তারপরে অন্যান্য ব্যবসাগুলো আছে, কারবারি জোট, রাষ্ট্রীয় করবা, এইসব ব্যবসা থেকে এর গঠনটা সহজ। যে কোনো ব্যক্তি অর্থাৎ চুক্তি করতে পারে, অর্থাৎ চুক্তি সম্পাদন করার যোগ্যতা রাখে এবং দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির মাধ্যমে এই ব্যবসা সংগঠন গঠন করতে পারে। তবে এখানে একটা কথা, এখানে এই ব্যবসা কিন্তু নিবন্ধন করা বা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়নি। যে কোনো ব্যক্তি অর্থাৎ যদি সংগঠন করে আরেকজনের সহায়তায় বা একাধিক ব্যক্তি যদি ব্যবসা সংগঠন করে, সেই ক্ষেত্রে তাকে সেই নিবন্ধন করতে পারে। নিবন্ধন করলে কতগুলো সুবিধা পেতে পারে। আর অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলা কতগুলো সমস্যা জর্জরিত হয়, যেমন তারা 100 টাকা, সর্বোচ্চ 100 টাকা আদায়ের জন্য তৃতীয় পক্ষ বা সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। হ্যাঁ, এর বেশি টাকা আদায়ের জন্য মামলা দায়ের করতে পারবে না। মূলধন সরবরাহ, 8 নম্বর পয়েন্ট যেটা হলো আমাদের, সেটা হলো মূলধন সরবরাহ। মূলধন সরবরাহ, মূলধন সরবরাহ, মূলধন সরবরাহ অর্থাৎ চুক্তি অনুযায়ী যারা চুক্তিবদ্ধ হবে, সেই চুক্তি অনুযায়ী তারা মূলধন সরবরাহ করবে। আবার অনেক সময় দেখা যায় অনেক আছে যারা দক্ষতা আছে, যোগ্যতা আছে, সুনাম আছে, তারা ওই মূলধন সরবরাহ না করে অংশীদারি সংগঠনের সদস্য হতে পারে। যেমন কর্মী অংশীদার একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি। পরবর্তী পয়েন্ট হলো ব্যবস্থাপনা ও পরিচালনা। পরবর্তী পয়েন্ট হলো ব্যবস্থাপনা ও পরিচালনা। ব্যবস্থাপনা ও পরিচালনা, এই প্রসঙ্গে আমরা বলতে পারি কারা ব্যবস্থাপনায় থাকবে, হ্যাঁ, অর্থাৎ কারা পরিচালনা করবে, কারা ব্যবস্থাপনা থাকবে, কারা পরিচালনা করবে। চার দ্বারা যে বলা হয়েছে, হয়তো তোমরা জানো, সকলের দ্বারা, সকলের পক্ষে একজনের দ্বারা, অর্থাৎ এই সংগঠনে সকলের দ্বারা, অর্থাৎ সকলে মিলে পরিচালনা করতে পারবে। অথবা কারো যদি অসুবিধা হয় বা ব্যস্ত থাকে বা চাকরি করে বা অন্যান্য কাজে যুক্ত থাকে, হ্যাঁ, তাহলে তারা তাদের পক্ষ থেকে অন্য কাউকে নিযুক্ত করতে পারে ব্যবসা পরিচালনার জন্য। এই কারণে বলা যায় এখানে প্রত্যেকেরই ব্যবসা সংগঠন পরিচালনা করার অধিকার আছে। আয়তনের সীমাবদ্ধতা, আয়তনের সীমাবদ্ধতা, আয়তনের সীমাবদ্ধতা। অংশীদারি সংগঠনের সদস্য সংখ্যা যদিও এক মালিকানা সংগঠন থেকে কম, তথাপি এটা যৌথ মূলধনী সংগঠন, সমবায় সমিতি বা অন্যান্য সংগঠন থেকে কম। তাদের সংখ্যা এক মালিকানা অংশীদারি সংগঠনের সদস্য সংখ্যা কম বিধায়, হ্যাঁ, তার আয়তনও কম। অর্থাৎ তার যদি সংগঠনটা বড় হতো, সেই ধরনের ব্যবস্থা থাকতে হয়তো বা বড় হতো, কিন্তু আমাদের এই অংশীদারি সংগঠনের সদস্য সর্বোচ্চ 20 জন, সেই কারণে এখানে আয়তনটাও অপেক্ষাকৃত সীমাবদ্ধ হয় এবং কম হয়। আইনগত সত্তার অনুপস্থিতি আমরা এখন মুছে ফেলি, এরপরে আমরা বাকিটা করব, বাকি পয়েন্টগুলো লিখব। দশ নম্বর, এরপরটা আমি লিখি 10 নম্বর, সরি 11 নম্বর, হ্যাঁ, 10 বা 11 হবে, যাক ভুল হলে সরি। এটা কি হবে? আইনগত সত্তার অনুপস্থিতি। আইনগত সত্তার অনুপস্থিতি, আইনগত সত্তার অনুপস্থিতি। অর্থাৎ এখানে অংশীদার যেমন অন্যান্য সংগঠন, যেমন কোম্পানি সংগঠন, বিশেষ করে অন্যান্য না, কোম্পানি সংগঠনের কৃত্রিম ব্যক্তি সত্তা আছে। কোম্পানি সংগঠন
একটা বৈশিষ্ট্য যে এই সংগঠনে কোম্পানির নামে নিজ নামে পরিচালিত হয়, অপর পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে, অপর পক্ষ কোম্পানি সংগঠনের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এই যে একটা আইনগত সত্তা, সেটা আমরা অংশীদারি সংগঠনের মধ্যে দেখতে পাই না। পরবর্তী পয়েন্ট হলো স্থায়িত্বের অনিশ্চয়তা। স্থায়িত্বের অনিশ্চয়তা। স্থায়িত্বের অনিশ্চয়তা। অর্থাৎ কোম্পানির মতো এই সংগঠনে আইনগত সত্তা হয় না বা থাকে না। হ্যাঁ, এই কারণে আমরা যে কোনো সময় এটি বিলোপ সাধন করতে পারি। হ্যাঁ, তাছাড়া বিবিধ কারণে যে কোনো সময় বিলোপ সাধনের করতে পারে, যেমন সকলে ঐক্যবদ্ধ একতাবদ্ধ হয়ে বিলোপ সাধন করতে পারে, বা বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন করতে পারে, বা আদালতের নির্দেশে কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে বিলোপ সাধনের নির্দেশ আসতে পারে। অর্থাৎ যে কোনো সময়ে কারবারের কি হতে পারে, বিলোপ সাধন হতে পারে। এই কারণে বলা হয়েছে এটা অনেকটা অনিশ্চয়তা। হ্যাঁ, এই ব্যবসা প্রতিষ্ঠানটা কি নিশ্চয়তা অনেকটা অন্য কোম্পানি সংগঠনের তুলনায় অনেক কম। দায় দায়িত্ব অর্থাৎ অসীম দায়। আমরা বলি অসীম দায়, কালিটা শেষ হয়ে আসলো। অসীম দায়, অসীম দায়, অসীম দায়, অসীম দায়। অর্থাৎ অসীম দায় বলতে কি বোঝায়? আমরা যদি দেখি যে সংগঠনগুলো যদি দেখি, কোম্পানি সংগঠনের দায় সীমিত, উন্নতি সীমিত। কেউ যদি কোনো সংগঠনের 100 টাকা মূল্যমানের শেয়ার ক্রয় করে, তাহলে তার দায়টা ওই 100 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। পক্ষান্তরে অংশীদারি সংগঠনের ক্ষেত্রে সেটা উল্টো। অর্থাৎ অংশীদারি সংগঠনের ক্ষেত্রে তার যে মূলধন সরবরাহ করেছিল, সেই মূলধনটা তো দায়বদ্ধ থাকবে, এর বাইরেও ব্যক্তিগত সম্পদ পর্যন্ত বিক্রি করে কি করতে হবে, তার দায় পরিশোধ করতে হবে। আবার একজন সম্পদশালী অংশীদার যদি থাকে, অর্থাৎ কেউ যদি অন্য কোনো অংশীদার যদি দেউলিয়া হয়, তাকে বা তাহাদেরকে কি করতে হবে, সে দায় বহন করতে হবে। এই কারণে বলা হয়েছে যে এক অংশীদারি ব্যবসায়ের দায় অসীম। অর্থাৎ সরবরাহিত মূলধনের বাইরেও এটার দায়টা আছে ব্যক্তিগত সম্পদের উপর। সিদ্ধান্ত গ্রহণ দেখো কয় নাম্বার? গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণটা হলো অংশীদারি সংগঠনের পরিচালনার ক্ষেত্রে সকল সদস্যরাই সিদ্ধান্ত গ্রহণ বা মতামত দিতে পারে। সেক্ষেত্রে কিভাবে সিদ্ধান্তটা গ্রহণ করে বা সিদ্ধান্তটা আসবে, ওই সদস্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে। অর্থাৎ এখানে গণতান্ত্রিক ব্যবস্থাপনা বিদ্যমান। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অর্থাৎ অংশীদাররা যে মতামত দিবেন, সেই মতামতের ভিত্তিতে কি করবেন, সিদ্ধান্ত গৃহীত হবে। নিবন্ধন 15 নাম্বার। নিবন্ধন 15 নাম্বার। নিবন্ধনের ব্যাপারটা যেটা বলা আছে, নিবন্ধন কি? আমরা যদি অংশীদারি সংগঠনের 1932 সালের আইন বিশ্লেষণ করি, এখানে কিন্তু কোথাও বলে না যে নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। এটা ঐচ্ছিক ব্যাপার। অর্থাৎ কেউ নিবন্ধন করতে পারে, আবার কেউ নিবন্ধন নাও করতে পারে। এটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত ও নিবন্ধিত হতে পারে, আবার শুধু লিখিত হতে পারে, হ্যাঁ, বা মৌখিক হতে পারে। যাক, লিখিত নিবন্ধন করা বাঞ্ছনীয়। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলা অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে অনেক বেশি সুযোগ পেয়ে থাকে। হ্যাঁ, যেমন অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলা সর্বোচ্চ 100 টাকা আদায়ের জন্য তৃতীয় পক্ষ এবং অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। কিন্তু সর্বোচ্চ 100 টাকা। কিন্তু নিবন্ধিত গুলা কি করতে পারবে, এটা অসীম। অর্থাৎ তারা যে কোনো আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এই কারণে বলা হয়েছে প্রতিষ্ঠানটা লিখিত এবং নিবন্ধন করলে অনেকটা ভালো হয়। পরের পয়েন্টটা হলো মালিকানা হস্তান্তরযোগ্য নয়। আমরা এগুলো মুছে ফেলি।
মালিকানা আমরা এগুলা মুছে ফেলে কত নম্বর হবে? 16 নম্বর। 16 নম্বর মালিকানা হস্তান্তর নয়। 16 মালিকানা হস্তান্তরযোগ্য নয়। যোগ্য নয় অর্থাৎ কোম্পানি সংগঠনের ক্ষেত্রে শেয়ার অবাধে হস্তান্তর করা হয়, অর্থাৎ সেকেন্ডারি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট থেকে যে কেউ কি করতে পারে, শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। কিন্তু অংশীদারি ক্ষেত্রে কিন্তু মালিকানা বা অংশীদার কি করা যায় না, হস্তান্তর করা যায় না। হ্যাঁ, এটা নিয়ম আছে। কেউ যদি কাউকে তার মালিকানা বা অংশীদারি হস্তান্তর করে তাকে সকলের মতামতের ভিত্তিতে আবার নতুন করে চুক্তি করে আবার প্রতিষ্ঠানটা পুনর্গঠন করতে হয়। এই কারণে বলছে যে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। আইন সৃষ্টি বা নিয়ন্ত্রণ। আইন সৃষ্টি ও নিয়ন্ত্রণ। আমরা জানি, আমরা এখানে 32 লিখছি, অর্থাৎ এই যে আইন সৃষ্টি অর্থাৎ এই বিষয়ে একটা আইন আছে। আমরা তো কোম্পানি গঠন করি এবং পরিচালনা করি, এটা কিন্তু 1932 সালে ব্রিটিশ ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী কি এটা পরিচালিত, সেই আইন মোতাবেক এটা কি হয়, গঠিত হয় এবং পরিচালিত হয়। এই কারণে বলছে এটা আইন সৃষ্ট এবং নিয়ন্ত্রিত একটি সংগঠন। যৌথ মালিকানা। এখানে আমরা যৌথ মালিকানা অংশীদারি সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের নিমিত্তে মূলধন সরবরাহ করে ব্যবসা সংগঠন করে। তাহলে এখানে যৌথ মালিকানা বিদ্যমান আছে। যারা অংশীদার আছেন প্রত্যেকে কিন্তু মালিক, তাদেরকে কো পার্টনার বা সহমালিক বলা হয়ে থাকে। হ্যাঁ, হয়তো বা প্রত্যেকে সমান মালিকানা থাকে না, কেউ বেশি মূলধন সরবরাহ করে, কেউ কম মূলধন সরবরাহ করে, তবে এটা সত্য তারা প্রত্যেকে যৌথ মালিক। বিলোপ সাধন। আমাদের যে কোম্পানি সংগঠন আছে, অংশীদারি ব্যবসায় সংগঠন, এটা অংশীদারি ব্যবসা সংগঠন হবে। অংশীদারি ব্যবসা সংগঠন গঠন যেমন সহজ, অর্থাৎ দুই ব্যক্তি মূলধন সরবরাহ করে মুনাফা অর্জনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে সংগঠন গঠন করেন। সে বিলোপ সাধনের ক্ষেত্রে কিন্তু তেমনি ভাবে সহজ, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে নোটিশ জারি করার মাধ্যমে, বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে কি বিলোপ সাধন করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ঘটনা সাপেক্ষে আদালত কর্তৃক নির্দেশনার মাধ্যমে বিলোপ সাধন করা যায়। হ্যাঁ, বিলোপ সাধনের অনেকগুলা নীতি আছে। অবশ্য এখানে 40-এ বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনের 40 থেকে 44 দ্বারা বিলোপ সাধন সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, এই হলো আমাদের অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি যদি বিদ্যমান থাকে তখন আমরা বলবো একে অংশীদারি সংগঠন। এই আমরা যেটা বলছি, গত ক্লাসে বলছিলাম যে জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগ, অর্থাৎ এই তিনটার ক্ষেত্রে কি করতে হবে, তিনটার ক্ষেত্রে আমরা যেসব কোশ্চেনটা থাকবে সেটা থাকবে সাধারণত অংশীদারি ব্যবসায়ী প্রকারভেদ বা অংশীদারদের প্রকারভেদ বা বিলোপ সাধন পদ্ধতির উপর সাধারণত থাকে। তোমরা যদি বিশ্লেষণ করো বিভিন্ন শিক্ষাবর্ষের বোর্ডের বিভিন্ন শিক্ষাবর্ষের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি বিশ্লেষণ করে তাহলে দেখতে পাবা যে পদে সাধারণত সংজ্ঞাগুলো থাকে। যেমন থাকতে পারে বাংলাদেশে কত সালের অংশীদারি আইন চালু আছে, অংশীদারি সদস্য সংখ্যা কি, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। বা সংজ্ঞা পদে থাকতে পারে বলতে কি বোঝায়, অমুক কি বলতে বোঝায়, বা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়, এইগুলো থাকতে পারে। গতে থাকে যেটা আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম
জনাব হাসান কোন ধরনের, কি জনাব রহিম কোন ধরনের অংশীদার, একটা উদাহরণ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, দেখ চতুর্থ যেটা, যে মূল বিষয়বস্তু, তোমরা হয়তো বলতে পারো যে এগুলো থেকে আসলে বৈশিষ্ট্যটার কেন দরকার, সুবিধার কেন দরকার, অসুবিধার কেন দরকার, হ্যাঁ, গুরুত্ব কেন দরকার। এই কোশ্চেনগুলো দরকার এই কারণে, আমরা যখন উচ্চতর দক্ষতা কোশ্চেন লিখবো, তার মৌলিক বেসিকের জন্য এই এই উপাদানগুলো দরকার। অর্থাৎ এই কোশ্চেনগুলো সম্পর্কে যদি জ্ঞান অর্জন আমরা না করি, তাহলে উচ্চতর দক্ষতা কোশ্চেন আমরা কি পারবো না, লিখতে পারবো না। অর্থাৎ তোমরা জানো উচ্চতর দক্ষতার কোশ্চেনে 4টা স্টেপ থাকে। হ্যাঁ, প্রথম জ্ঞানমূলক, এরপর অনুধাবন, এরপর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আমরা যদি প্রথম দুইটা লিখতেও পারি, ঘ এবং ঘটার ক্ষেত্রে অবশ্যই জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, সেই জ্ঞান যদি আমরা না অর্জন করি, তাহলে আমাদের পক্ষে লেখা সম্ভব না। এই কারণে বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি আজকের মতো ক্লাসটা শেষ করছি। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এবং বাসায় থাকবে। বাসা থেকে বের হলে মাস্ক পরিধান করবে। বাসা ফেরত আসলে 20 সেকেন্ড ব্যাপী হাত ধৌতকরণ করবে। হাত ধুইতে হবে, কি করতে হবে, হাতটা ধুইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর কি করবা, আর তোমরা নিয়মিতভাবে ক্লাস অনুসরণ করবা এবং বাসায় পড়ালেখা করবে। আজ এখানকার মতো আমার ক্লাসটা সমাপ্ত ঘোষণা করছি।